আচ্ছা, আপনার পরিবারের প্রিয় মানুষটি কি বিছানায় পড়ে আছে? কারণ স্ট্রোক হয়েছে, তার পরবর্তীকালে প্যারালাইসিস হয়েছে, হাত পা নড়াতে পারছে না, ডান দিকটা অবশ্যই বসে আছে, বা কথাবার্তায় জড়িয়ে যাচ্ছে, ভালো করে কথা বলতে পারছে না। ডাক্তারবাবু হয়তো আপনাকে বলেছেন সময় লাগবে ঠিক হতে, কিন্তু আপনি কি জানেন যে এই স্ট্রোকের পর যখন প্যারালাইসিস হয়, অর্থাৎ স্ট্রোকের পর থেকে প্রথম ৩-৪ মাসই হচ্ছে গোল্ডেন পিরিয়ড। অর্থাৎ এই সময় যদি সুস্থ করতে চান পেশেন্টকে, তাহলে সেই সময় যদি সঠিক যত্ন এবং মেডিসিনের সাহায্য নেওয়া যায় প্রপারভাবে, তাহলে কিন্তু একজন প্যারালাইসিস মানুষও কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং নিজের স্বাস্থ্যে পুনরায় ফিরে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমি সেই ধরনের কিছু টপিক নিয়ে আলোচনা করব, কিছু মেডিসিন আলোচনা করব, এবং একটা শেষে সম্পূর্ণরূপে নিজস্ব অভিজ্ঞতা একটা টিপস দেবো, যে টিপসটা আপনি কাজে লাগাতে পারলে, ব্যবহার করতে পারলে অবশ্যই রিকভারি আপনার পেশেন্টের ডবল হয়ে যাবে। চলুন শুনতে থাকুন, সম্পূর্ণ ভিডিও শুনুন। দেখুন, অ্যাকচুয়ালি বলে নিই, এই যে এখনকার আজকের যে ভিডিও, সেটা হচ্ছে ডান দিকে প্যারালাইসিস, অর্থাৎ কেন হলো এটা, প্যারালাইসিসটা কেন হলো ডান দিকে। সহজভাবে বুঝতে হবে, হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু তবু ছোট করে বলে নিই যে ডান দিকে বা শরীরের বাঁ দিকে বা কোনো একটা অঙ্গ যখন প্যারালাইসিস হয়, তখন আমাদেরকে বুঝতে হবে যে ব্রেনের দুটো পার্টকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ একটি ডান দিক একটা বাঁ দিক, তাহলে এই যখন বাঁ দিকের কিছু গণ্ডগোল হয় ব্রেনের, তখন ডান দিকটা আমাদের অবশ হয়ে যায়, বা ডান দিকের ব্রেনে যখন কোনো গণ্ডগোল হয়, তখন বাম দিকটা অবশ হয়ে যায়। তো এক্ষেত্রে কী হচ্ছে, ব্রেনের লেফট, এই যে আমরা বলি না, সরি, এই দিকটা হচ্ছে বাম দিক, তো এইদিকে বাম হেমিস্ফেয়ার যে রয়েছে সেখানে কিন্তু গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? কোনো কারণবশত সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, বা স্ট্রোকের কারণে শিরা ফেটে গেছে, রক্ত জমাট বেঁধেছে, ফলে শরীরের ডান দিকটা অবশ হয়ে গেছে। সেটা চোখ হতে পারে, ফেস হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে, বা একটা দিক গোটাই হতে পারে, যাকে আমরা মেডিকেলের ভাষায় হেমিপ্লেজিয়া বলি। কিন্তু আসার কথা হচ্ছে, আজকের যে আমাদের ব্রেনটার কথা আমি বলছি, এই অবস্থাতে ব্রেনের একটা বিশাল ক্ষমতা আছে, সেটাকে আমরা বলি কি, নিউরো প্লাস্টিসিটি, অর্থাৎ কি একটা ক্ষমতা, যে যাই হোক না কেন ব্রেন আবার পুনরায় নতুন করে শিখতে পারে। অর্থাৎ আমরা যদি এই সিস্টেমকে চালু করার জন্য একটা সঠিক গাইডলাইন মেনটেন বা একটা অ্যাক্টিভ প্ল্যান মেনে চলি, তাহলে কিন্তু পেশেন্টকে পুনরায় সুস্থ করা যায়। এবার কথা হচ্ছে, যদি হয়ে গেল তখন আপনি কি করবেন। ধরুন প্যারালাইসিস হয়েছে, বাড়িতে এমনি পড়ে আছে, প্রাথমিক অবস্থাতে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, এখন প্যারালাইসিস অবস্থায় হয়ে আছে, করবেন কি? দেখুন, প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে মেডিসিনের থেকেও বেশি জরুরি, সেটা হচ্ছে যত্ন, এবং যেটাকে ফিজিওথেরাপি বা ব্যায়াম আমরা বলতে পারি। সেটা কি হচ্ছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, পেশেন্টকে কখনোই আমরা কি হয় ছেড়ে দিই, শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, এরকম কখনো চিত অবস্থায় শুয়ে রাখবেন না সারাদিন। প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এপাশ ওপাশ একটু করে দেবেন। তাতে কি হবে, বেড সোর কিন্তু আপনার হবে না, আর ব্যথাটাও একটু কম থাকবে। দ্বিতীয়ত, পেশেন্ট যদি নিজে থেকে একটু হাত পা নড়াতে না পারে, তাহলে আপনি কি করবেন, নিজে থেকেই আপনি কি একটু হাত পায়ে ব্যায়াম করে দেবেন, ধীরে সুস্থে করবেন, আস্তে করবেন। তাতে হবে কি, ব্রেন আমাদের কিন্তু অ্যাক্টিভ আছে, যদিও হাত পা আমার অবশ। তাহলে হাত পা যখন আমি একটু অ্যাক্টিভ করার চেষ্টা করব, তখন ব্রেনে একটা আমাদের সিগন্যাল যাবে যে না, এবার আমাকে কিন্তু ঠিক করতে হবে এই মানুষটাকে, বা ওই যে অঙ্গটা আমার কাজ হচ্ছে না, সেই অঙ্গটাকে ঠিক করতে হবে। এরপর আসি কিছু মেডিসিনের কথায়, অর্থাৎ মেডিসিন বিষয়ে যখন বলবো, তখন আপনি এটা ভাববেন না যে এই মেডিসিনগুলো এখনই কিনে খেয়ে নেবো বা কিছু করবো, এরকম নয়। মেডিসিনের কথায় আসি, এটা জাস্ট নলেজ পারপাস। আরও বলছি, আমি এটা শুনতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ টিপস দেবো, কী করে পেশেন্ট আমার জীবনেও কী হয়েছিল। তো যাই হোক, বলি কিছু মেডিসিনের কথাই বলি, যে মেডিসিনটার কথা প্রথমেই না বললে নয়, অর্থাৎ প্যারালাইসিস মানেই ডাক্তারবাবুরা এই মেডিসিনটাকে দিয়ে বসেন। সেটা কীরকম, যদি দেখেন যে আপনার পেশেন্ট নিজে থেকে, অর্থাৎ ডান দিকে হাত পা মুখ অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছে, এবং ধীর গতিতে হচ্ছে, অর্থাৎ কেমন, ধরুন প্রথমে দেখলেন যে স্ট্রোকের পরে একটু মুখটা যেন জড়তা হচ্ছে, কথা বলতে পারছিল না, তারপর যেন মনে হচ্ছে ডান দিকের হাতটাও একটু চলছে না, তারপর ধীরে ধীরে যেন পাটাও একটু অবশ অবশ ভাব, তাহলে এই মেডিসিনটা আপনার জন্য। তার সাথে কি হবে, ওই পেশেন্টটা প্রচণ্ড দুর্বল অনুভব করবে, এবং অনেক সময় অসাড়ে পেশাব পায়খানা করে ফেলতে পারে। তাহলে কস্টিকাম নামক যে মেডিসিনটা, সেটা কিন্তু ওই পেশেন্টটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, যেটা আমরা দিয়ে দিই আর কি পেশেন্টকে। দ্বিতীয় যে লক্ষণটা আসবে, সেটা হচ্ছে, যদি দেখেন পেশেন্ট ভালো আছে, নিজে থেকে একটু মনে হচ্ছে ইচ্ছাশক্তি বেড়েছে বা একটু ক্ষমতা বেড়েছে, হাত পা নড়াবার চেষ্টা করছে, কিন্তু দুর্বলতার জন্য যখনই নড়াতে যাচ্ছে, তখন
কম্পন হচ্ছে, হাতে প্রচণ্ড কম্পন হচ্ছে, তাহলে সেই অবস্থায় যদি এই কন্ডিশনটা দেখেন তাহলে সেই পেশেন্টটা কিন্তু জেলসিমিয়ামের পেশেন্ট, যা নার্ভের জন্য খুব ভালো মেডিসিন, আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিন। 3 নম্বর যে মেডিসিনটা কথা বলবো, যেটা আমরা প্রাইমারি অবস্থাতে, প্রাথমিক অবস্থাতেই দিয়ে বসি, সেটা হচ্ছে যে যদি স্ট্রোকের কারণে ব্রেনে রক্তক্ষরণ হয়েছে বা শিরা ছিঁড়ে গেছে, ক্লট জমেছে, এই মেডিসিনটা আসলে ক্লটকে অর্থাৎ রক্ত জমাট যাতে অনেকটা না হয় সেটাকে লাঘব করে, অনেক সময় সেটাকে ডাইলুট করার চেষ্টা করে। অর্থাৎ ব্রেনে এই এমন একটা মেডিসিন যা আঘাতের জন্য হোক, স্ট্রোকের জন্য হোক, স্ট্রোক তো একটা আঘাত ব্রেনে, সেই সময় যদি ইউজ করা হয় তাহলে অনেকখানি লাঘব হয়। আমরা প্যারালাইসিসের প্রথম অবস্থাতে এই মেডিসিনগুলো দিয়ে থাকি, সেটা হচ্ছে আর্নিকা মন্টানা। এবার আমি মেডিসিনের নামগুলো বলে দিলাম, আপনি কালকেই যাবেন দোকানে, কিনে খাওয়াতে আরম্ভ করবেন, এমন কিন্তু করবেন না। কেন করবেন না? কারণ আমরা যেটা মেডিসিন সিলেকশন করি লক্ষণ ভিত্তিতে, পেশেন্টটার প্রাইমারি যে এখন কি বর্তমান অবস্থা, তার ব্লাড প্রেশার, তার সুগার, সমস্ত কিছু তথ্য নিয়ে তার ডোজ এবং মেডিসিন সিলেকশন করি। এবার ডোজটা কেমন হবে সেটা পরবর্তীকালে বলছি। আপনারা নিজে থেকে কখনোই কোনো মেডিসিন এই রকম পেশেন্টকে খাওয়াবেন না, কোনো ডাক্তারের গাইডলাইন্সেই মেডিসিন রাখবেন, তাতে আপনার পেশেন্টের মঙ্গল হবে। এইবার যে কথাগুলো বলবো, শুধু ওষুধ খাইয়ে দিলাম, ফিজিওথেরাপি করে দিলাম, আপনার পেশেন্ট ভালো হয়ে যাবে, তেমন কিন্তু নয়। কেন বলছি দেখুন, স্ট্রোক যে হয়েছিল তার তো কোনো কারণ আছে। আমি যে এখনই একটু আগেই বললাম আপনাকে যে ব্লাড সুগার বা ব্লাড প্রেশার যেগুলো আছে আর কি, সেগুলো কি কেমন, অর্থাৎ প্রেশারের জন্য অনেক সময় স্ট্রোক হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি করবেন, এই পেশেন্টকে কখনোই নুন বা লবণ এক্সট্রা কখনোই দেবেন না, যতটা পারবেন কম লবণের মধ্যে খাওয়া দাওয়া করাবেন। দ্বিতীয়ত প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত খাবার খাওয়াবেন, জল খাওয়াবেন। এইভাবে যদি আপনি চলতে থাকেন, মনে রাখবেন যে সব থেকে যে টিপসটা দিয়েছিলাম, আমি বলেছিলাম, সেটা আলোচনা করছি এখন, সেটা হচ্ছে যে ভালো মেডিসিন এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে মনের জোর। আপনি ফিজিওথেরাপি করছেন, আপনি ব্যায়ামের সাথে সাথে মেডিসিন খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, তা সত্ত্বেও সেই পেশেন্টকে পারিবারিক দিক থেকে কোনো যত্ন আত্মীয় ভালো করতে পারছেন না, বা পেশেন্ট অনুভব করছে যে মনে হয় আমি ওদের কাছে বোঝা হয়ে গেছি, সেটা কখনোই করবেন না। কারণ সেটা করলে পেশেন্ট কখনোই আপনার ভালো হবে না। তার সাথে গল্প করুন, তাকে মনের জোর দেন যে আপনার কিছু হয়নি, এটা তো জেনারেল ব্যাপার, ঠিক হয়ে যাবে। একটুকু মেলামেশা করার চেষ্টা করুন। ওই পেশেন্ট যেন কখনোই নিজেকে মানে বলে না হিন্দিতে আপাহিজ, অর্থাৎ আমার আর জীবনে ভালো হবে না, সেইটা যেন তার মাথায় না ঢোকে। অর্থাৎ আপনারা যে তার সাথে রয়েছেন সেটা সবসময় কিন্তু অনুভব করাতে হবে। হাসি খুশি থাকতে হবে, যত হাসি খুশি থাকবে ব্রেন তত অ্যাক্টিভ হবে, তত সে পেশেন্ট সুস্থ হবে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, অনেকে মনে করেন এটা স্ট্রোক একটা যেন অভিশাপ হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। এটা একটা অসুস্থতা বা রোগ বলতে পারেন, যেটা প্রাইমারি চিকিৎসাতেই কিন্তু ভালো হওয়া যায়, সুস্থ হওয়া যায়। যারা এই রকম অবস্থাতে পেরোচ্ছেন, পারিবারিক অবস্থাতে, তাদের সাথে আমি আছি, তাদের সহানুভূতি, তাদের শুভকামনা দিচ্ছি যাতে সেই পেশেন্টগুলো ভালো হয়ে যায় এবং আপনারাও সুস্থ বোধ করেন। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো কিছু দরকার হয় তো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কোন দিকে প্যারালাইসিস হয়েছে, কতদিন মেডিসিন খাচ্ছেন, কী কী মেডিসিন খাচ্ছেন, সেখানে ডিটেলসে লিখুন। দেরি হলেও আপনাকে উত্তর আমি দেবো। এবং ভিডিওটা শেয়ার করুন, কারণ এই মেডিসিন, এই ভিডিওগুলো শেয়ার না করলে আরও অন্যান্য মানুষের উপকার